কল্পনা করুন এক অত্যধিক ধনী দম্পতির কথা যারা তাদের বিপুল সম্পদ ও পরিচয় পুরোপুরি লুকিয়ে রেখে এক সাধারণ ফ্লাইটে অজানা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছিলেন। ঠিক সেই সময়ে এক অহংকারী ধনী মেয়ে তাদেরকে গরিব সাধারণ মানুষ ভেবে চরম অপমান করে বসল। কিন্তু তারপর যা ঘটল তা এতটাই হৃদয় বিদারক ও অপ্রত্যাশিত যে পুরো মানবতাই চোখের জলে ভেসে গেল। বন্ধুরা, মুম্বাইয়ের ঝলমলে রাস্তাগুলোর মাঝে একটি বিলাসবহুল বানলয়ে বাস করতেন বিক্রম এবং বাণী। এমন এক জুটি যাদের কাছে অর্থ সম্পদ, খ্যাতি এবং প্রভাবের কোনো ঘাটতি ছিল না। তাদের নামে বিশাল বিশাল ব্যবসা চলত এবং তাদের একটি সিদ্ধান্তের ফলে বাজারের দিক নির্দেশনা পুরোপুরি বদলে যেত। কিন্তু এই জাঁকজমকের আড়ালে একটা গভীর সত্য লুকিয়েছিল। তারা দুজনেই বাস্তব জগৎ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। প্রতিদিন সকালের মতোই আজও চাকর বাকর, বডিগার্ড এবং ম্যানেজাররা তাদের চারপাশে ঘিরে রেখেছিল। নিরাপত্তা এতটাই কঠোর ছিল যে অনুমতি ছাড়া কোনো পাখিও সেই বাড়িতে প্রবেশ করতে পারত না। কিন্তু সেই দিনটা কিছুটা আলাদা ছিল। বাণী ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিলেন। নিচে রাস্তায় মানুষজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। কেউ অটো ধরছিল, কেউ বাসের পেছনে দৌড়াচ্ছিল, কেউ নিজেদের সন্তানদের হাত ধরে স্কুলের দিকে যাচ্ছিল। বাণীর চেহারায় অদ্ভুত এক বিষণ্ণতা ফুটে উঠেছিল। তখনই পেছন থেকে বিক্রম এসে জিজ্ঞেস করল, কি ভাবছ? বাণী তার দিকে না তাকিয়েই বলল, ভাবছি এই মানুষগুলো কতটা স্বাধীন। বিক্রম হালকা হাসল। স্বাধীন? এদের তো প্রতিদিন নিজেদের জীবনের জন্য লড়াই করতে হয়, আর তুমি এদের স্বাধীন বলছ? বাণী ধীরে ধীরে তার দিকে ঘুরে বলল, অন্তত এই মানুষগুলো তাদের আসল জীবনটা তো বাঁচছে। আমরা তো শুধু একটা সোনার খাঁচায় বন্দী হয়ে আছি। বিক্রম কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। হয়তো সে প্রথমবারের মতো এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করছিল। তুমি কি বলতে চাইছ? সে জিজ্ঞেস করল। বাণীর চোখে চমক ফুটে উঠল। আমি বলতে চাইছি যে আমরা একদিনের জন্য সব কিছু ছেড়ে দিই। কোনো বডিগার্ড নয়, কোনো পরিচয় নয়, শুধু সাধারণ মানুষ হয়ে দুনিয়াটা দেখি। বিক্রম ভ্রুঙ্কুচকে বলল, এটা সহজ নয়, ঝুঁকি তো আছেই। ঝুঁকি তো সব কিছুতেই থাকে, বাণী সাথে সাথে জবাব দিল। কিন্তু আমরা যদি কখনোই না দেখি যে আসল দুনিয়া কেমন, তাহলে এই সম্পদের কি মূল্য? বিক্রম গভীর শ্বাস নিল। তার ভেতরে কোথাও না কোথাও এই কথাগুলো দাগ কেটেছিল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ঠিক আছে, তাই হবে। বাণীর খুশির কোনো সীমা রইল না। সত্যি? হ্যাঁ, বিক্রম বলল, কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে। পরবর্তী 1 ঘন্টার মধ্যেই দুজনে তাদের পরিকল্পনা তৈরি করে ফেলল। তারা ঠিক করল যে তারা সাধারণ পোশাক পরবে, কোনো ব্র্যান্ড নয়, কোনো লোক দেখানো ব্যাপার নয়। তারা তাদের বডিগার্ডদের ছুটি দিয়ে দিল এবং কাউকেই নিজেদের আসল পরিচয় জানালো না। বাণী প্রথমবারের মতো এত সাধারণ পোশাক পরেছিল, একটি সাধারণ সালোয়ার কামিজ, কোনো দামি গহনা ছাড়া। বিক্রমও সাধারণ শার্ট আর জিন্স পরল। দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখছিল, যেন তারা নিজেদেরকে প্রথমবারের মতো চিনছে। কেমন লাগছে আমাদের? বাণী মুচকি হেসে জিজ্ঞাসা করল। বিক্রম হাসতে হাসতে বলল, চেনাই যাচ্ছে না, আর এটাই তো চাই। তারা কোচিন যাওয়ার প্ল্যান করল, এমন একটি জায়গা যেখানে সব ধরনের মানুষ আসে। বিক্রম ফ্লাইটের টিকিট বুক করল, বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসই কেন? বাণী জিজ্ঞাসা করল। বিক্রম জবাব দিল, কারণ আমি দেখতে চাই মানুষ আমাদের পোশাক দেখে কিভাবে আমাদের বিচার করে। দুজনে কোনো নিরাপত্তা ছাড়াই বাড়ি থেকে বেরোল। এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। রাস্তায় চলতে গিয়ে তারা প্রথমবারের মতো অনুভব করল যে পরিচয় ছাড়াও জীবন কতটা আলাদা হয়। মুম্বাই এয়ারপোর্টে ভিড় ছিল, মানুষ নিজেদের যাত্রায় ব্যস্ত ছিল। বিক্রম আর বাণীও সেই ভিড়ের অংশ হয়ে গেল। তারা লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিল, প্রথমবারের মতো কোনো ভিআইপি ট্রিটমেন্ট ছাড়াই। বাণী ধীরে ধীরে বলল, এই অনুভূতিটা অদ্ভুত, কিন্তু ভালো লাগছে। বিক্রম মাথা নাড়ল। হ্যাঁ, এখানে কেউ আমাদের চেনে না, আর এটাই সবচেয়ে বড় স্বাধীনতা। তারা ফ্লাইটে গিয়ে নিজেদের সিটে বসল। বিজনেস ক্লাসের আরামদায়ক সিট, শান্ত পরিবেশ, সবকিছু আগের মতোই ছিল। কিন্তু আজ দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গিয়েছিল। কিছুক্ষণ পর্যন্ত সব স্বাভাবিকই রইল। দুজনে জানালা দিয়ে বাইরে দেখছিল,
আর মনে মনে এই নতুন অভিজ্ঞতা অনুভব করছিল। কিন্তু তখনই ফ্লাইটের দরজা খুলল, আর ভেতরে পা রাখল তান্না। এমন এক মেয়ে যার চেহারায় অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। দামি পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ এবং তার পিছনে চলা বন্ধুরা সবকিছু বলে দিচ্ছিল যে সেও কোনো বড় ঘরের মেয়ে। যেই তার নজর বিক্রম আর বাণীর ওপর পড়ল, তার ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে তার বন্ধুদের দিকে ঝুঁকে ধীরে ধীরে বলল, আজকাল যে কেউই বিজনেস ক্লাসে চলে আসে। বন্ধুদের চেহারায়ও হাসি ছড়িয়ে পড়ল। বাণী এই সব কিছু শুনল, কিন্তু সে কিছু বলল না। সে শুধু বিক্রমের দিকে তাকাল। বিক্রম হালকা মুচকি হেসে বলল, শুরু হয়ে গেল। তানিয়ার নজর বারবার তাদের দিকে যাচ্ছিল, যেন সে তাদের পরখ করছিল, মাপছিল। কয়েক মুহূর্তের মধ্যেই এই নজরগুলো শব্দে বদলাতে যাচ্ছিল। তান্নার নজর এখন শুধু দেখছিল না, বরং রায় শোনাচ্ছিল। তার চেহারায় সেই অবজ্ঞা স্পষ্ট ফুটে উঠছিল, যা প্রায়শই না জেনেই মানুষকে ছোট ভেবে বসে। সে তার বন্ধুদের দিকে তাকিয়ে একটু উঁচু গলায় বলল, সিরিয়াসলি ইয়ার, এয়ারলাইন্সগুলোরও এখন আর কোনো ভ্রুক্ষেপ নেই, যে কেউই উঠে বিজনেস ক্লাসে বসে পড়ে। তাদের বন্ধুরা হেসে উঠল। তাদের হাসিতে মজার চেয়ে অপমান বেশি ছিল। বাণী এই সব কিছু শুনল। তার মন কিছুটা আহত হল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীরে ধীরে বিক্রমের দিকে ঝুঁকে বলল, এই লোকগুলো সীমা পার করছে। বিক্রম শান্ত স্বরে জবাব দিল, এখন শুধু দেখো, এই লোকগুলো নিজেরাই নিজেদের মানসিকতা দেখাচ্ছে। তখনই তান্না ইশারায় এয়ার হোস্টেসকে ডাকল। এয়ার হোস্টেস হাসি মুখে তার কাছে আসল। কিন্তু যেই তান্না কথাটি বলল, তার চেহারার ভাব বদলে গেল। ম্যাম, একটু দেখুন না, এই লোকগুলো হয়তো ভুল সিটে বসে পড়েছে। তান্না বিক্রম আর বাণীর দিকে ইশারা করে বলল। এয়ার হোস্টেস সাথে সাথে তাদের কাছে আসলো এবং কিছুটা কড়া গলায় বলল, স্যার ম্যাম, আপনারা কি আপনাদের টিকিট দেখাতে পারেন? তার গলার স্বর আগের মতো বিনয়ী ছিল না। তাতে একটা সন্দেহ ছিল, একটা ধারণা ছিল যা না জেনেই তৈরি করা হয়েছিল। বাণীর রাগ হল, কিন্তু সে চুপ রইল। বিক্রম কোনো তাড়াহুড়ো না করেই নিজের পকেট থেকে টিকিট বের করে এয়ার হোস্টেসকে দিয়ে দিল। এয়ার হোস্টেস টিকিট দেখল এবং তার চেহারার ভাব হঠাৎ বদলে গেল। সরি স্যার, সে ধীর স্বরে বলল, আপনাদের সিট ঠিকই আছে। কিন্তু কথা এখানেই শেষ হলো না। পেছন থেকে তান্নে আবার বলল, আরে কারো টিকিট কুড়িয়ে নিয়ে চলে এসেছে হয়তো। আজকাল এমন অনেক হয়, একটু আইডিও চেক করুন। এখন এটা শুধু সন্দেহ ছিল না, এটা সরাসরি অপমান ছিল। এয়ার হোস্টেস কিছুটা ইতস্তত করল, কিন্তু তারপর সে বলল, স্যার, আপনারা কি আপনাদের আইডি দেখাতে পারেন? বিক্রম কোনো তর্ক না করেই নিজের আইডিও দিয়ে দিল। এয়ার হোস্টেস মনোযোগ দিয়ে দেখল, সবকিছু ঠিক ছিল। নাম, ছবি, টিকিট সব ম্যাচ করছিল। এখন তার কাছে বলার মতো কিছু ছিল না। আই এম রিয়েলি সরি স্যার, সে মাথা নিচু করে বলল আর ফিরে চলে গেল। কিন্তু তান্নি এখনও শান্ত হয়নি। সে হাসতে হাসতে বলল, মনে হয় কোনো এনজিও স্পন্সর করে দিয়েছে। চলো, আজ ফকিন্নিদের সাথে ট্র্যাভেল করার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। পুরো বিজনেস ক্লাস এখন শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতেও তার শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। বাণী দীর্ঘশ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, বিক্রম, এখন তো কিছু বলতে হবে। বিক্রম তার দিকে তাকালো আর হালকা হাসির সাথে বলল, না, এখনও না। এখন এই লোকগুলো নিজেদের আসল রূপে আছে। আমাদের শুধু দেখতে হবে যে মানুষ কতটা নিচে নামতে পারে। বাণী তার কথা বুঝে নিল। ফ্লাইট ওড়ান ভরে ছিল। মেঘের মধ্যে দিয়ে উড়ে যাওয়া বিমানের জানালার বাইরে এক অন্য জগৎ দেখা যাচ্ছিল। কিন্তু ভেতরে আরেকটি জগৎ চলছিল, যেখানে মানুষের দাম তার পোশাক দিয়ে ঠিক করা হচ্ছিল। কিছুক্ষণ পর খাবার পরিবেশন করা হলো। এয়ার হোস্টেস এখন আগের চেয়ে অনেক বেশি বিনয়ী ছিল। সে বিশেষ খেয়াল রাখল যাতে বিক্রম আর বাণীর কোনো অসুবিধা না হয়। কিন্তু তানিয়া আর তার বন্ধুরা এখনও মাঝে মাঝে খোঁটা দিচ্ছিল, ধীরে ধীরে, কিন্তু শোনা যায় এমনভাবে, দেখো, খাবারও এমনভাবে খাচ্ছে যেন প্রথমবার দেখল, হয়তো জীবনে প্রথমবার বিজনেস ক্লাসে এসেছে। বাণী এবার চোখ বন্ধ করে নিল। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। বিক্রম ধীরে ধীরে তার হাত ধরল আর বলল, আর একটুখানি, এই অভিজ্ঞতাই আসল সত্য। কয়েক ঘন্টা পর ফ্লাইট কোচিনের কাছাকাছি পৌঁছতে লাগল। অ্যানাউন্সমেন্ট হলো, আমরা কিছু মিনিটের মধ্যেই কোচিন এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছি। সবাই নিজেদের সিট বেল্ট বাঁধতে লাগল। তানিয়া শেষবারের মতো তাদের দিকে তাকালো আর নিজের বন্ধুদের বলল, চলো দেখি এরা নিচে কিভাবে যায়, হয়তো অটো খুঁজতে দেখা যাবে। ফ্লাইট ল্যান্ড হলো,
সবাই ধীরে ধীরে বাইরে বেরোতে লাগল। যেই বিক্রম আর বাণী বাইরে আসলো, তার নিয়ে আবার তাদের সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় সেই একই অহংকার, সেই একই অবজ্ঞা ছিল। তো এখন কি প্ল্যান? রিক্সা নেবে নাকি অটো? কারণ আমাদের তো লাক্সারি কার বাইরে অপেক্ষা করছে। তার বন্ধুরা আবার হেসে উঠল। এবার বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, পয়সা সবসময় দেখা যায় না, আর কখনো কখনো যা দেখা যায় সেটাই সত্য হয় না। তানিয়ার চেহারা রাগে লাল হয়ে গেল। তোমার সাহস কি করে হলো আমার সাথে এভাবে কথা বলার? সে উঁচু গলায় বলল, আমি চাইলে এখনই তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। বিক্রম শান্ত স্বরে জবাব দিল, আপনার দিন খারাপ করতে চাই না। আপনি ছুটি কাটাতে এসেছেন, সেগুলো উপভোগ করুন। এটা শুনে তানিয়া আরও রেগে গেল, কিন্তু সে নিজেকে সামলালো আর বলল, বাদ দাও, আমার মুড খারাপ করতে চাই না। চলো গাইজ। সে নিজের বন্ধুদের সাথে এগিয়ে গেল, কিন্তু সে কি জানত যে আসল গল্প তো এখনই শুরু হয়েছে। ক্রিস আর বানি একে অপরের দিকে তাকাচ্ছিল। দুজনের চেহারায় হালকা হাসি ছিল, কিন্তু চোখে ছিল এক গভীর বোঝা পড়া। আজ তারা দুনিয়ার এমন এক চেহারা দেখেছিল যা হয়তো আগে কখনো নজরে আসেনি। কোচিন এয়ারপোর্টের বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল, যাতে সমুদ্রের সুবাস মিশেছিল। ভিড় ধীরে ধীরে বাইরে বেরোচ্ছিল। কেউ ট্যাক্সি খুঁজছিল, কেউ নিজেদের হোটেলের গাড়ির অপেক্ষা করছিল। তানিয়া আর তার বন্ধুরা আগেই এগিয়ে গিয়েছিল। বাইরে একটি চকচকে লাক্সারি কার তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। ড্রাইভার সাথে সাথে দরজা খুলল এবং সম্মানের সাথে মাথা নিচু করে তাদের বসালো। যাওয়ার সময়ও তান্না একবার পিছনে ফিরে তাকাল, যেখানে বিক্রম আর বাণী দাঁড়িয়েছিল। তার চেহারায় আবার সেই অবজ্ঞা ছিল, যেন সে মনে মনে বলছিল, এরা কখনো আমাদের সমকক্ষ হতে পারবে না। কিন্তু কিছু মুহূর্ত পরেই আরেকটি গাড়ি এসে দাঁড়াল, আগেরটির চেয়েও অনেক বেশি বিলাসবহুল, অনেক বেশি দামি। ড্রাইভার সাদা ইউনিফর্মে ছিল। তার হাতে একটি নেম প্লেট ছিল, যাতে স্পষ্ট লেখা ছিল মিস্টার বিক্রম। বাণী হালকা হাসির সাথে বিক্রমের দিকে তাকাল। মনে হয় আমাদের অপেক্ষা শেষ হল। দুজনে আরামসে সেই গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভার মাথা নিচু করে অভিবাদন জানাল এবং তাদের জিনিসপত্র নিয়ে গাড়িতে রেখে দিল। কেউ যদি সেই সময় দেখত, তো হয়তো বিশ্বাসই করত না যে এরাই সেই সাধারণ পোশাক পরা মানুষ যাদের কিছুক্ষণ আগে নিয়ে মজা করা হচ্ছিল। গাড়ি সোজা একটি চমৎকার 5 স্টার হোটেলের সামনে গিয়ে থামল। হোটেলের জাঁকজমক দেখার মতোই ছিল। উঁচু কাঁচের দরজা, ভেতরে ঝলমলে আলো এবং অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকা স্টাফ। যেই বিক্রম আর বাণী ভেতরে ঢুকল, পুরো স্টাফ সতর্ক হয়ে গেল। ম্যানেজার নিজে এগিয়ে আসলো আর বলল, ওয়েলকাম মিস্টার বিক্রম, আপনারই অপেক্ষা ছিল। বাণী ধীর স্বরে বলল, এখনও এরা আমাদের চেনে? বিক্রম হাসল, হ্যাঁ, কিন্তু আজ আমরা নিজেদেরকে চিনছি। রুমে পৌঁছতেই দুজনের স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে সমুদ্রের অদ্ভুত সুন্দর দৃশ্য ছিল। ঢেউগুলো বারবার তীরে আছড়ে পড়ছিল, যেন কোনো গল্প বলছিল। বাণী জানালার কাছে গিয়ে দাঁড়াল আর বলল, আজ যা হলো তা হয়তো আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়। বিক্রম পেছন থেকে বলল, আর এটাই ছিল এই সফরের আসল কারণ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুজনে সন্ধ্যায় কোচিন বিচে ঘুরতে বেরোল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ কমলা রঙে রাঙা হয়েছিল, আর চারদিকে আনন্দের পরিবেশ ছিল। মানুষ গান গাইছিল, বাচ্চারা বালিতে খেলছিল, আর প্রত্যেকে নিজের দুনিয়ায় খুশি ছিল। বিক্রম আর বাণীও সেই ভিড়ে মিশে গেল। তারা বালিতে খালি পায়ে হাঁটছিল, ঢেউগুলোকে অনুভব করছিল, যেন জীবনকে প্রথমবারের মতো বাঁচছে। কিন্তু তখনই, ওহ দেখো কে এসেছে! এই কণ্ঠস্বর আবার সেই তানিয়ারই ছিল। সে নিজের বন্ধুদের সাথে সেখানেই উপস্থিত ছিল। সে বিক্রম আর বাণীকে দেখেই হাসি উড়িয়ে বলল, এই লোকগুলো তো সত্যি সত্যি সব জায়গায় পৌঁছে যায়। তার বন্ধুরা আবার হাসতে লাগল। মনে হয় কোচিনও এখন সস্তা হয়ে গেছে, এক বন্ধু বলল। বাণীর হৃদয় আবারও আহত হল, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। বিক্রম শুধু একবার তানিয়ার দিকে তাকালো, আর তারপর বাণীর হাত ধরে অন্যদিকে চলতে লাগল। কেন কিছু বলছো না? বাণী জিজ্ঞেস করল। বিক্রম শান্ত স্বরে বলল, কারণ কিছু মানুষ উত্তরের যোগ্য হয় না, তাদের শুধু সময় জবাব দেয়। দুজনে দূরে গিয়ে সমুদ্রের ধারে বসল। ঢেউগুলো তাদের পা ছুঁয়ে যাচ্ছিল। বাণী ধীরে ধীরে বলল, আজ বুঝতে পারলাম আসল দারিদ্র্য কি হয়। বিক্রম তার দিকে তাকাল। হ্যাঁ, আর সেটা টাকার নয়, মানসিকতার হয়। পরবর্তী দুদিন তারা পুরো কোচিনকে প্রাণ খুলে উপভোগ করল। তারা ছোট ছোট ক্যাফেতে গেল, রাস্তার ধারে চা খেল, লোকাল মার্কেট থেকে জিনিসপত্র কিনল। তারা এমন সবকিছু করল যা সাধারণ মানুষ করে।
আর সব জায়গায় তারা একটাই জিনিস বারবার দেখতে পেল। মানুষ মানুষকে নয়, তার স্টেটাসকে দেখে, কখনো দৃষ্টি দিয়ে, কখনো শব্দ দিয়ে। বারবার একটা অদৃশ্য ফারাক টেনে দেওয়া হয়। তৃতীয় দিন দুজনে আবার মুম্বাইয়ে ফিরে আসলো। ফ্লাইটে বসে বাণী জানালা দিয়ে বাইরে দেখছিল। এই সফর শুধু ঘোরার ছিল না, সে বলল। বিক্রম মাথা নাড়ল। এই সফর ছিল সত্য দেখার। আর এবার? বাণী জিজ্ঞেস করল। বিক্রমের চোখে এক অন্যরকম চমক ছিল। এবার যদি সুযোগ পাই তবে আমি এই মানসিকতাকে অবশ্যই বদলাব। সে জানত না যে সেই সুযোগ খুব জলদি চলে আসতে চলেছে, কারণ ভাগ্য আগেই এক নতুন গল্প লিখতে শুরু করে দিয়েছিল, যেখানে চরিত্রগুলো একই থাকবে কিন্তু পরিস্থিতি একেবারেই বদলে যাবে। মুম্বাইয়ে ফেরার পর সবকিছু আগের মতোই ছিল। মিটিং, প্রজেক্ট, সিদ্ধান্ত। কিন্তু একটি জিনিস আর আগের মতো ছিল না, বিক্রম আর বাণীর মানসিকতা। কোচিনের সেই ঘটনা তাদের ভেতরে গভীর পর্যন্ত প্রভাব ফেলেছিল। এখন তারা শুধু ব্যবসা করত না, বরং মানুষদের বুঝত। একদিন সকালে বিক্রম তার হেড অফিসের বিশাল কেবিনে বসেছিল। সামনে কাঁচের দেয়াল দিয়ে পুরো শহর দেখা যাচ্ছিল। ছুটন্ত ভিড়, সংগ্রামরত মানুষ, আর তাদের মাঝে লুকিয়ে থাকা অগণিত গল্প। বিক্রম এখন প্রতিটি চেহারার পেছনের সত্য দেখতে পাচ্ছিল। তখনই তার সেক্রেটারি ভেতরে আসলো। স্যার, একটি কোম্পানি আপনার সাথে টাই আপের জন্য আর্জেন্ট প্রপোজাল পাঠিয়েছে। তারা বলেছে যে এটাই তাদের শেষ আশা। বিক্রম ফাইলটি তুলল, এক পলক দেখল, আর শান্ত স্বরে বলল, 2 দিন পর মিটিং রাখো। 2 দিন পর অফিসের লবিতে তান্যা দাঁড়িয়েছিল। কিন্তু আজ সে আগের সেই তান্যা ছিল না। দামি পোশাক তো ছিল, কিন্তু চেহারা থেকে অহংকার গায়েব হয়ে গিয়েছিল। তার জায়গায় ভয়, অস্থিরতা আর ভেঙে পড়া ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। রিসেপশন থেকে অনুমতি পাওয়ার পর সে ধীরে ধীরে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা খুলল, আর সামনে সেই একই চেহারা, বিক্রম। তার চোখ ছানা বড়া হয়ে গেল, যেন কেউ হঠাৎ তার দুনিয়া থামিয়ে দিয়েছে। আসুন মিস তান্যা, বিক্রম চেয়ারে বসেই বলল। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে একটা শীতল ক্ষমতা ছিল। তান্যা ভেতরে আসলো এবং চুপচাপ বসে পড়ল। কয়েক মুহূর্ত দুজনের মাঝে নীরবতা বিরাজ করল, ভারী, অস্বস্তিকর আর সত্যিতে ভরা। তারপর বিক্রম হালকা হাসির সাথে বলল, কি হলো, আজ কারো সিট চেক করাতে হবে না? তান্যার মাথা আরও নিচু হয়ে গেল। স্যার, আমি সরাসরি কাজের কথায় আসুন। বিক্রম তাকে মাঝপথেই থামিয়ে দিল। আপনার প্রপোজাল? সে কাঁপা কাঁপা হাতে ফাইলটি এগিয়ে দিল। বিক্রম সেটি খুলল, মনোযোগ দিয়ে পড়ল। প্রতিটি পাকা উল্টাতে লাগল, যেন সে শুধু কাগজ নয়, বরং তানিয়ার পরিস্থিতিটাও বুঝতে পারছিল। কয়েক মিনিট পর সে ফাইলটি বন্ধ করল এবং এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকাল। এত শোরগোল, আর ভেতরে কিছুই নেই। সে ধীর কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, এটা প্রপোজাল নয়, শুধু ফাঁকা প্রতিশ্রুতির স্তূপ। তানিয়ার বুক কেঁপে উঠল। স্যার প্লিজ, তার গলা ভেঙে আসছিল। আমার কোম্পানি শেষ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব, আপনি আমার শেষ আশা। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। বিক্রম ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠল এবং তার সামনে এসে দাঁড়াল। আচ্ছা, তার গলা এখন কঠোর ছিল, যখন তুমি আমাদের ফকনি বলছিলে, তখনও সেটা কারো শেষ আশা ছিল? তানিয়া চুপ রইল। যখন তুমি আমাদের স্ট্যাটাস জিজ্ঞেস করছিলে, তখন তোমার মনে পড়েনি যে সামনের মানুষটাও একজন মানুষ হতে পারে? চোখের জল এখন তার গাল বেয়ে পড়ছিল। বিক্রম তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আজ তোমাকে দেখে আমার একটুও খারাপ লাগছে না, কারণ এটাই সেই দিন যা তোমার মতো মানুষদের জন্যই তৈরি হয়, যখন অহংকার ভাঙে। ঘরে এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। তুমি চাও আমি তোমার সাহায্য করি? বিক্রম তীক্ষ্ণ ভঙ্গিতে বলল। কেন? যাতে কাল তুমি আবার অন্য কাউকে তার স্টেটাস দেখাতে পারো? না স্যার, আমি বদলে যাব, তান্যা কাঁদতে কাঁদতে বলল। বিক্রম হালকা হাসল, এমন এক হাসি যাতে কটাক্ষও ছিল, সত্যিও ছিল। বদলে যাবে? সে বলল, মানুষ পরিস্থিতি দিয়ে নয়, নিজের মানসিকতা দিয়ে বদলায়। আর তোমার মানসিকতা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর সে সোজা হয়ে দাঁড়াল এবং কঠোর স্বরে বলল, শোনো, ব্যবসা কোনো দয়ার খেলা নয়।
আর আমি আমার কোম্পানিকে তোমার মতো অহংকারী আর ফাঁকা মানুষের সাথে যুক্ত করে এর মূল্য কমানোর কোনো শখ রাখি না। সে এক মুহূর্ত থেমে শেষ আঘাত করল। যেই স্টেটাসের কথা তুমি বলছিলে না, আজ সেই স্টেটাসই তোমাকে এখানে দাঁড় করিয়ে হাত জোড় করতে বাধ্য করছে। তান্যা পুরোপুরি ভেঙে পড়েছিল। তার কাছে এখন না কোনো শব্দ ছিল, না চোখ তুলে তাকানোর সাহস। বিক্রম শীতল এবং চূড়ান্ত স্বরে বলল, এবার দরজা ওখানেই আছে। বাইরে যাওয়ার রাস্তা নিজেরই বুঝে নেওয়া উচিত, কারণ এখানে তোমার জন্য আর কিছুই নেই। তান্যা ধীরে ধীরে মাথা নিচু করল এবং কিছু না বলেই বাইরে চলে গেল। তার পা ভারী ছিল, প্রতিটি পা ফেলা তার অহংকারের হাড়ের শব্দ হয়ে দাঁড়িয়েছিল। দরজা বন্ধ হল আর ঘরে আবার সেই নীরবতা ফিরে আসলো। বিক্রম কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর সে ফোন তুলল এবং বাণীকে কল করল। হ্যাঁ বলো, বাণী বলল। বিক্রম হালকা শ্বাস নিয়ে বলল, আজ সে তার আসল জায়গা বুঝে গেছে। বাণী জিজ্ঞেস করল, আর তুমি? বিক্রম মুচকি হাসল, আমি এটা বুঝলাম যে আসল প্রাচুর্য টাকায় নয়, মানবতা আর ব্যবহারে থাকে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল তানিয়ার কাছে সবকিছু ছিল, কিন্তু তার চিন্তাধারা গরিব ছিল, আর সেটাই তাকে নিচে ফেলে দিল। বিক্রমের কাছে সবকিছু থাকা সত্ত্বেও তার ভেতর বিনয় ছিল, আর সেটাই তার আসল শক্তি হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, যে অন্যের স্ট্যাটাস দেখে হাসে, একদিন তাকে নিজের স্ট্যাটাসের ওপর কাঁদতে হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি সরাসরি প্রশ্ন, যদি আপনারা বিক্রমের জায়গায় থাকতেন আর আপনাদের সামনে সেই তানিয়াই থাকত যে সবার সামনে আপনাকে অপমান করেছিল, তাহলে আপনারা কি তাকে ক্ষমা করে তার কোম্পানির সাথে টাই আপ করে নিতেন, নাকি বিক্রম যা করেছে তাকে তার ভুলের অনুভূতি করিয়ে প্রপোজাল প্রত্যাখ্যান করেছে সেটাই ঠিক ছিল? আর একটা কথা বলুন, তানিয়ার কি দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত ছিল নাকি না? আপনারা কি করতেন নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা আর সমর্থনের অনুভূতি পেতে থাকি। তো চলুন, আবার দেখা হবে হৃদয়ে ছুঁয়ে যাওয়া আরেকটি সত্যি গল্পের সাথে।